সেনাবাহিনী তো তার দায়িত্ব নির্দয়ভাবে পালন করবে, নির্মম ভাবে পালন করবে। তার শত্রুর সঙ্গে সে অবশ্যই নিষ্ঠুরতম আচরণ করবে। সে শত্রু যদি আমি হয়ে যাই, রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, সেটা আমার দায়িত্ব। সেটা আমি কেন শত্রু হইলাম রাষ্ট্রের? এই মায়া কান্না করতে লাভ নাই যে আমাকে মারছিল, আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল, আমাকে চোখ বন্ধে রাখছিল। জাতির শত্রু যারা, রাষ্ট্রের শত্রু যারা, তাদেরকে তো এভাবে রাখবে, এটা তো স্বাভাবিক। শত্রুকে তো বাঁচিয়ে রাখবে না, শত্রুকে ধ্বংস করবে। সে উদারতা, মানবতা দেখানোর জন্য তাদেরকে তো আমাদের পুরস্কৃত করা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু তা না করে আজকে তাদের দেশপ্রেমের জন্য, তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য, রাষ্ট্রের কারণে নির্দয়, নির্মম, নিষ্ঠুর হওয়ার জন্য তাদেরকে আজকে আমরা আসামির কাঠ করায় দাঁড় করাচ্ছি। এতে কি হবে? এদের ফাঁসি হোক বা কি হোক সেটা বড় কথা নয়, কিন্তু আগামী দিনে কি আমরা দেশের জন্য নিবেদিত কর্মকর্তা, কর্মচারী, সৈনিক পাবো? আর যদি সৈনিক বাংলাদেশের যদি এরকম কঠোর না হয়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর মান, মনোবল, কার্যক্ষমতা, যুদ্ধ করার ক্ষমতা কতটুকু ঠিক থাকবে? আর যদি টিকে না থাকে, এরকম যদি নিধন করতে সেনা মানে না পারে, তাহলে যে কোনো আদর্শের নামে বাংলাদেশে যে কোনো শক্তি, অন্য কোনো বিদেশি শক্তি বা বিদেশি আদর্শ বা বিদেশি মতবাদ, সেটা আদর্শগত হোক, ধর্মগত হোক, যে কোনো নামে একটা সশস্ত্র গোষ্ঠী উত্থান বাংলাদেশে হতে পারে। এতদিন তাহলে কে দেশ চালাচ্ছে? বলে যে এই সরকার কে চালায় তার ঠিক নাই, এক একবার এক একজন, জামাত চালায়, বিএনপি চালায়, এনসিপি চালায়। সরকার আসলে কি করতে চাচ্ছে? আর সাবেক সেনা কর্মকর্তাদের আদালতে নেওয়া হয়েছে, সবাই বলছে যে হ্যাঁ সেনাবাহিনী সহযোগিতা করছে, বাট অনেক প্রশ্ন আছে, আপনি নিজেও প্রশ্ন তুলেছেন অনেক। এবং তাদেরকে যেভাবে গাড়ি থেকে নামানোর পরে গাড়িতে লেখা ছিল বাংলাদেশ জেল, এটা অবশ্যই আমি বুঝতে পারিনি বাংলাদেশ জেল বিষয়টা কি, নিশ্চয়ই এটাও আপনার চোখে পড়েছে, আপনি একটু জানবেন। আর একটা হচ্ছে যে নামার পরে এ ধরনের, মানে ওনারা তো একটা মর্যাদাপূর্ণ জায়গায়, ওনাদেরকে যেভাবে কোর্টের ভিতরে নেওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে আপনার পর্যালোচনা আশা করছি দর্শকদের উদ্দেশ্যে। মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ আপনাকে, ভূমিকা তুমি নিয়েছো ভাই। সালাম, আসসালামু আলাইকুম। তোমার মাধ্যমে তোমার অগদর্শকদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আবারও বলছি, নিরাপদে থাকার চেষ্টা করবেন। এত লম্বা ভূমিকার পটভূমিকা যেটা বলতে হচ্ছে, সেটা হচ্ছে দেশ আজকে একটা চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আমরা অনেক কথা বলছি। আজকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলা হয়েছে আপনি তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হন। এটাই তো স্বাভাবিক, এটাই তো এটাই তো হওয়া উচিত। নির্বাচন দিতে চান, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সরকারের নির্বাচন দেওয়ার দায়িত্ব নাই। আমি বলে আসতেছি, একদম শুরু থেকে বলে আসতেছি, তো ইউনূস সাহেবের বাংলাদেশে কোন নির্বাচন দেওয়ার জন্য দায়বদ্ধ নয়। সেই সরকার যখন গঠন করা হয়েছে, তখন নির্বাচন কোনো উদ্দেশ্য ছিল না, নির্বাচন কোনো লক্ষ্য ছিল না, নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা পড়ে নাই। তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর চাপের মুখে এবং স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশার মুখে এই সরকার আগামী ফেব্রুয়ারি মাসে, 2026 সনের ফেব্রুয়ারি মাসে, এবং স্পেসিফিক্যালি উনি বলেছেন রোজার আগে, অর্থাৎ রোজা বোধহয় সম্ভবত শুরু হবে 14 ফেব্রুয়ারি থেকে, তার আগে উনি নির্বাচন দিয়ে দিবেন। এটা উনি অনেক জায়গায় বলেছেন, জাতিসংঘের ফ্লোরে দাঁড়িয়ে বলে আসছেন, সারা বিশ্বের সামনে ওয়াদা দিয়ে আসছেন, উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। তাহলে উনি নির্বাচনটা দিবেন কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকারের রূপ তো পরিবর্তন করতে হবে। এবং এই কথাটাই তো ওনাকে স্মরণ করে দেওয়া হয়েছে যে আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকার থাকেন, তাহলে আপনার উপদেষ্টারা একটি নির্বাচন দিতে তারা বাধ্য নয়, কারণ তারা চলমান দায়িত্ব পালন করার জন্য তারা দায়বদ্ধ, তারা শপথ নিয়েছে এবং সেখানে সেই সংবিধানে এখন সরকারের কোনো শূন্যতা নাই, নির্বাচনের কোনো সুযোগ নাই, স্কোপ নাই। কারণ একটি সরকার থাকা অবস্থায় নির্বাচন, আরেকটি নির্বাচন হয় না। হয় সরকার পদত্যাগ করে, না হয় সরকার পদত্যাগ করে, সমালি পদত্যাগ দিলে পরে
তাকে থাকতে বলা হয়, থাকতে বলা হলে পরে পরবর্তী মাসের মধ্যে নির্বাচন দেওয়া হয়। এটি ছিল সাংবিধানিক ধারা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সবাই বলেছে জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়েছে, এটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না, তর্ক করতে চাই না, বিতর্কে যাইতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার তো চলমান সরকার, এবং বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তো একটি নির্বাচন হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে না, কজ অফ অ্যাকশন হবে না। অর্থাৎ নির্বাচন করতে হবে, এই ধরনের কোনো কারণ তৈরি হবে না। কারণ তৈরি হইতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে হয় নিজে আবার তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ক্ষমতা নিতে হবে, নিয়ে তখন নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে। এই বিষয়টি জটিল না, এটা অত্যন্ত সহজ সরল অঙ্ক। এটা যারা জটিল করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য সঠিক নয়। আমি এই জন্য বলছি, অনেকে মনে করতে পারেন যে এই যে বিএনপি যে আহ্বানটা জানিয়েছে এটা কেন জানানো, এটি যথার্থ এবং এটি সঙ্গত কাজটি করেছে বিএনপি নেতৃত্ব, এবং বিএনপি গিয়ে সে কথাটা বলে আসছে, প্রধান উপদেষ্টা মহোদয়কে স্মরণ করে দিয়েছেন। তার পরবর্তীতে আমরা দেখলাম আজকে তিনি জামাতের সঙ্গে আজকে বসার কথা ছিল 5টার সময়, কিন্তু সেইটা পরিবর্তন করে 6টা নিয়ে গেছেন, তার আগে এনসিপি কে নিয়ে আসছেন। এখানেও কিন্তু আমরা একটা ষড়যন্ত্রের আভাস দেখতে পাই। কারণ যদি পরবর্তীতে সিদ্ধান্ত হয়ে থাকে যে এনসিপির সঙ্গে দেখা করবে, তাহলে 5টার সময় জামাতের সভা ঠিক রেখে 6টার সময় এনসিপি করতে পারতো, যদি কেন করা হলো না। এখানে একটা শুভঙ্করী ফাঁক আছে। ফাঁকটা হলো সাম্প্রতিক জামাত ইসলামের সঙ্গে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন বাপ বেটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। বাপ বলতেছে বেটা বেয়াদব হয়ে গেছে, আর বেটা বলতেছে বাবা আরেকটা বিয়ে করতে চায়, পরিবারের স্বার্থ দেখতে চায় না, অন্যদিকে চলে যেতে চাচ্ছে। এই বাপ বেটার মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, স্বার্থের নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা ইতিমধ্যে প্রকাশ্যে চলে আসছে, এটা গোপনে নয়। এদের উভয় পক্ষের বাপ বেটার বক্তব্যে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব, প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এখন এই দ্বন্দ্বটা মিটানোর একটা সুযোগ আজকে তৈরি হয়েছে। কিভাবে? 5টার সময় যদি এনসিপি যায়, তাহলে এনসিপি বের হওয়ার সময় এনসিপি যদি 5 মিনিট বাড়ায় ধরে রাখে, তাহলে জামাত যখন ঢুকবে তখন দেখা হবে। দেখা হলে জামাত এনসিপির সঙ্গে কুশল বিনিময় হয়ে কথাবার্তা হবে। তখন মুরব্বী হিসাবে ডক্টর ইউনূস সাহেব বলতে পারে, তোমাদের মধ্যে কি হয়েছে, কেন এগুলো করতেছো, বেয়াদবি করতেছো মুরব্বীদের সঙ্গে, আসলে মিল। একটা সুযোগ সৃষ্টি হয়ে গেছে। এটা যদি উল্টা হইতো, অর্থাৎ যদি জামাত যদি 5টার সময় আসতো, হয়তো এনসিপি আসার আগে মিটিং শেষ হয়ে যেতে পারতো। শেষ হয়ে গেলে পরে জামাত তো এনসিপি অপেক্ষা করতো না, তারা চলে আসতো, ফলে দেখা করার সুযোগ হতো না। এখানে মনে হচ্ছে যে পর্দার আড়ালে ভীষণ অনেক বড় বড় নাটক তৈরি হচ্ছে। যারা স্ক্রিপ্ট রাইটার তারা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখতেছেন, কিন্তু কোন স্ক্রিপ্টেই বাজারে খাওয়াতে পারতেছে না, মানুষের কাছে জনপ্রিয় করতে পারতেছে না, ফলে প্রতিনিয়ত স্ক্রিপ্ট পরিবর্তন হচ্ছে। এখানে এই যে কি বলে এটাকে, যে এই পটভূমিকা তৈরি পরিবর্তন হয়ে যাচ্ছে। কাজে আজকে আলোচনা করে কি হয়েছে আমি এখন জানি না, লেটেস্ট আমি খবরটা নিতে পারি নাই, যে 6টার সময় সভা করে এসে জামাতের সঙ্গে কি আলোচনা হলো, কি আলাপ আলোচনা হলো। কাজে তুমি যেটা বলেছো ভাই, যে সুপ্রিম কোর্টে যে বিচারটা চলেছে, 2 দিন হিয়ারিং হয়েছে, আমরা তখনও বলেছিলাম 2-3 দিন হিয়ারিং হবে। আমরা বলছিলাম 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, হয়তো 30 তারিখের আগে আমরা এই ব্যাপারে একটা সুষ্ঠু সমাধান পাবো না। এখানে আরো 2টি কারণ আছে, সেই কারণগুলো আমরা পূর্বে বলেছি। কাজে এই কারণগুলোর জন্য এই 30 তারিখ পর্যন্ত এই রায়টা দেরি হইতে পারে। কাজে আমাদের অপেক্ষা করতে হবে, আরো 2 দিনের হিয়ারিং যাক। কালকে একটা হিয়ারিং হলে পরে এই সপ্তাহ শেষ, তারপর 2 দিন ছুটি, তারপর আবার রোববার থেকে শুরু হইলে পরে আরো 2-3টে হিয়ারিং হইতে হইতে আমার মনে হয় 30 তারিখের মধ্যে চলে আসবে। তারপর এই সমস্ত জায়গাতে আমরা আবার দেখবো যে ওই বড় বড় সিনিয়র উকিলদেরকে ডাকবে, ওই কিউরিকাস নাকি বলে উকিল সাহেব ডাকবে, তাদেরকে এনে বিভিন্ন মতামত নিবে। এটা একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর হয়ে তারপর সেখানে কথাবার্তা বলে একটা সিদ্ধান্তে আসবে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হইলে 3 মাস দ্রুত আমাদের সামনে এগিয়ে আসছে।
অর্থাৎ 3 মাসের মধ্যে নির্বাচন হতে হলে 14ই ফেব্রুয়ারি নির্বাচন হইতে হলে 14ই নভেম্বরের আগে একটি নতুন সরকার আসতে হবে, নতুন ফর্মে আসতে হবে, এই সরকারই হোক নতুন ফর্মে আসতে হবে। অর্থাৎ এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই সরকারকে নিজেদের অবস্থান পরিবর্তন করে নিজেদের নতুন রূপ তৈরি করতে হবে। তারপরে আজকে হলো 22 অক্টোবর, 14ই নভেম্বর খুব বেশি দূরে নয়। কাজে এর আগে সিদ্ধান্ত নিতে না পারলে এখানে অনেক কিছু উলটপালট হয়ে যেতে পারে এবং নির্বাচনটা একটা চরম অনিশ্চয়তার মধ্যে চলে যেতে পারে। এবং এই চরম অনিশ্চয়তার মধ্যে নির্বাচনটা গেলেই সেখানে কি হবে, সেখানে মানুষের মধ্যে হতাশা বাড়বে, বিভ্রান্তি বাড়বে এবং তখন পানি ঘোলা হয়ে যাবে, সে ঘোলা পানিতে অনেকে শিকার করার চেষ্টা করবে। কাজে আমাদেরকে অপেক্ষা করতে হবে, 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্তের উপরে, তারা ওনারা কি রায় দেন তারপরে বোঝা যাবে। আর বিএনপি যে আহ্বানটা জানিয়েছে আমার মনে হয় এটি জনগণের আহ্বান, এটি জনগণ চায়। কারণ নির্বাচনে পরিবেশ সৃষ্টি করতে হলে সর্বাঙ্গে সরকারের রূপ পরিবর্তন করতে হবে, এই দাবিটা যথার্থ, ন্যায্য এবং যুক্তিসঙ্গত। দ্বিতীয় যে কথাটা তুমি বলেছো ভাই, যে সেনাবাহিনী অফিসাররা গিয়েছেন, অনেকে তো অনেক কথা বলেছিল, অনেকে অনেক ধরনের কথা বলেছিল। সেনাবাহিনী অত্যন্ত স্মার্টলি এবং দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে দায়িত্ব পালন করেছে। তারা তাদের অফিসার থেকে যতটুকু সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে আদালতের কাছে নিয়ে গেছে, আদালতকে সামনে তাদের পেশ করেছে, আদালত তাদের কথা শুনেছে, শুনে তাদেরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে এবং স্বাভাবিকভাবে তাদেরকে কারাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আগের থেকে যেহেতু কারা অর্থাৎ বাংলাদেশ জেলখানা একটি সাব জেল ক্যান্টনমেন্টে বানিয়ে রাখা হয়েছে, সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে আমরা এই ঘটনার মাধ্যমে যে জিনিসটি প্রমাণ বাংলাদেশ সামনে তুলে ধরলাম, এতে কিন্তু অফিসার, দায়িত্ব পালনে নিষ্ঠাবান অফিসার পাবো না। দেখেন, সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনী তৈরি করে হয় মানুষকে হত্যা করার জন্য, পশু বা গরু ছাগল বা হাতি ঘোড়া মারার জন্য না। সশস্ত্র বাহিনীর সামনেই থাকে একমাত্র শত্রু, সামনে যে আসবে শত্রুকে মারবে। সেই শত্রু বাইরের হতে পারে, ভিতরের হতে পারে। আর জনগণ থাকে সেনাবাহিনীর পিছনে, সেনাবাহিনীর সামনে জনগণ যায় না। সেনাবাহিনী কখনোই কোনো অবস্থাতে কোনো পরিপ্রেক্ষিতে জনগণের উপরে গুলি চালায় না, জনগণের উপর অত্যাচার চালায় না, জনগণের উপর নির্দয় হয় না, নির্মম হয় না, নিষ্ঠুর হয় না, জনগণের সঙ্গে কোনো প্রকার আইনগত আইন বহির্ভূত কোনো ব্যবহার করেন না। ইতিহাস কোন সেনাবাহিনী পৃথিবীতে নাই। তবে সেনাবাহিনী তার শত্রুর প্রতি নির্মম, নির্দয়, নিষ্ঠুর। সেখানে সে শত্রুকে নিধন ছাড়া, শত্রু ছাড়া, শত্রু করা ছাড়া তার সামনে অন্য কোনো লক্ষ্য থাকে না। এখন যারাই বাংলাদেশে রাষ্ট্রের ক্ষতি করতে যাবে, সেটা বাহির থেকে হোক ভিতর থেকে হোক, তারা তো বাংলাদেশের শত্রু। সেটা জনগণের অংশ হোক, জনগণের অংশের বাইরে হোক, যারাই বাংলাদেশের রাষ্ট্রের ক্ষতি করতে চাবে, রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, এটা যারা ক্ষতি করতে চাইবে তারা অবশ্যই রাষ্ট্রের শত্রু। যারা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে, যে কোনো নামে হোক না কেন, আদর্শগত হোক, আমরা অতীতে কি দেখেছি, কমিউনিস্ট আন্দোলনের নামে দেশের মানুষের মধ্যে বিভক্ত করা সৃষ্টি করা হয়, নামে সৃষ্টি করা হয় নাই। এরকম অতীতে যারা সাম্যবাদের নামে, কমিউনিজমের নামে, বিভিন্ন আদর্শ বা মতবাদের নামে জাতিকে বিভক্ত করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে কি সেনা বাহিনী সশস্ত্র অবস্থা গ্রহণ করে নাই? তাদেরকে নিধন করে নাই? চট্টগ্রাম হিল ট্রেক্সে যখন চাকমারা বিদ্রোহ করেছে, বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তখন কি সেনা বাহিনী সেখানে নির্দয় ব্যবহার করে নাই? সেই নির্দয় ব্যবহার না করলে, নির্মম ব্যবহার না করলে আজকে পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ হিসেবে এখনো টিকে থাকতো? এই চাকমারা কি বাংলাদেশের নাগরিক ছিল না? এরা কি বাংলাদেশের পক্ষের লোক ছিল না?
কাদের সিদ্দিকী যখন বাংলাদেশের সীমান্ত রেখা বরাবর সেই মেঘালয়ের এখানে বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করেছিল, তখন যদি তাকে নিধন করা না হতো, তার লোকদেরকে হত্যা না করা হতো, তাহলে কি কাদের সিদ্দিকী সফল হইলে কি বাংলাদেশ বর্তমানে এই রূপে থাকতো? তাহলে সেনা বাহিনী তো তার দায়িত্ব নির্দয়ভাবে পালন করবে, নির্মম ভাবে পালন করবে। তার শত্রুর সঙ্গে সে অবশ্যই নিষ্ঠুরতম আচরণ করবে। সে শত্রু যদি আমি হয়ে যাই, রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, সেটা আমার দায়িত্ব। সেটা আমি কেন শত্রু হইলাম রাষ্ট্রের? এই মায়া কান্না করতে লাভ নাই যে আমাকে মারছিল, আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল, আমাকে চোখ বেঁধে রাখছিল। জাতির শত্রু যারা, রাষ্ট্রের শত্রু যারা, তাদেরকে তো এইভাবে রাখবে, এটা তো স্বাভাবিক। শত্রুকে তো বাঁচিয়ে রাখবে না, শত্রুকে ধ্বংস করবে। এবং শত্রুকে যে বাঁচিয়ে রেখেছে, এটাই তো মানবতা দেখিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এটাই তো আমাদের বক্তব্য, এটাই তো আমরা পরিষ্কার বলতে চাই। যারা কাউকে হত্যা করে নাই, মাসের পর মাস, বছরের পর মাস সেনা আটকে রেখে, সেনা কারাগার আছে, যেটাকে আমরা বলি যে ওই কোয়ার্টার গার্ড, সে কোয়ার্টার গার্ডে রাখার বিধান আছে। সেখানে রেশন দেওয়া হয়, বেতন দেওয়া হয়, খাওয়া দেওয়া হয় সরকারি আইন মোতাবেক, বৈধতা মোতাবেক। সেখানে কাউকে রেখে যদি নির্মম নির্দয় ব্যবহার করে থাকে, তারপর যদি বাঁচায় রাখে, সেটা তো সে উদারতা দেখিয়েছে, মানবতা দেখিয়েছে। সে উদারতা মানবতা দেখানোর জন্য তাদেরকে তো আমাদের পুরস্কৃত করা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু তা না করে আজকে তাদের দেশপ্রেমের জন্য, তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য, রাষ্ট্রের কারণে নির্দয় নির্মম নিষ্ঠুর হওয়ার জন্য তাদেরকে আজকে আমরা আসামির কাঠ করায় দাঁড় করাচ্ছি। এতে কি হবে? এদের ফাঁসি হোক বা কি হোক সেটা বড় কথা নয়, কিন্তু আগামী দিনে কি আমরা দেশের জন্য নিবেদিত কর্মকর্তা, কর্মচারী, সৈনিক পাবো? আর যদি সৈনিক বাংলাদেশের যদি এরকম কঠোর না হয়, তাহলে বাংলাদেশ সেনা বাহিনীর মান, মনোবল, কার্যক্ষমতা, যুদ্ধ করার ক্ষমতা কতটুকু ঠিক থাকবে? আর যদি টিকে না থাকে, এরকম যদি নিধন করতে সেনা মানে না পারে, তাহলে যে কোনো আদর্শের নামে বাংলাদেশে যে কোনো শক্তি, অন্য কোনো বিদেশি শক্তি বা বিদেশি আদর্শ বা বিদেশি মতবাদ, সেটা আদর্শগত হোক, ধর্মগত হোক, যে কোনো নামে একটা সশস্ত্র গোষ্ঠী উত্থান বাংলাদেশে হতে পারে। যদি সেরকম সশস্ত্র গোষ্ঠী উত্থান হয়, তাদেরকে আপনি কি করে দমন করবেন? তাদের কি করে আটকাবেন? আজকে যদি বা কোনো একটি গোষ্ঠী বাংলাদেশ অখণ্ডতা নিয়ে, অখণ্ডতা চ্যালেঞ্জ বুকে ফেলে দেয়, তখন আপনি কি করবেন? তার সঙ্গে কি গোলাপ ফুল দিয়ে তার সঙ্গে যুদ্ধ করবেন? আজকে যদি আদর্শের নামে যদি বাংলাদেশে এখানে অরাজকতা সৃষ্টি করতে চায়, বাংলাদেশকে যদি একটি সশস্ত্র গোষ্ঠীতে রূপান্তরিত করতে চায়, তখন কি করবেন? কারণ রাষ্ট্র পরিবর্তনের অন্যতম দুটি অংশ আছে। একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন করা যায়, আর একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন করা যায়, ক্ষমতার পরিবর্তন করা যায়। আমরা 15ই আগস্ট 1972 সালে দেখেছি একটি সশস্ত্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। আমরা 5ই আগস্ট দেখেছি 2024 সনে একটি রাজপথে একটি সাংগঠনিক, সাংবিধানিক একটি শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে। দুটির মধ্যে দুটি মৌলিক পার্থক্য আছে। আগামীতে যদি কেউ আবারও এই সরকারের পরিবর্তন বা বর্তমান অবস্থার পরিবর্তন রাজপথে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ করতে চায়, ওয়েলকাম, আমরা স্বাগত জানাবো। কিন্তু যদি কোনো সশস্ত্র বিপ্লবের নামে কেউ যদি আবার বাংলাদেশে অরাজকতা করতে চায়, যদি কোনো গোষ্ঠী যারা প্রস্তুতি নিচ্ছে, যারা আগামীতে একটি সশস্ত্র বিপ্লব করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে প্রস্তুতি নিচ্ছে, তাদের প্রতি আমরা দৃষ্টিপাত করছি না, তাদেরকে আমরা সামনে আনতেছি না, তাদের কথার উপর আমরা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু তারা এখানে সেখানে বিভিন্ন জায়গায় বলে দিচ্ছে যে আমরা একটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন আনবো। এটা তো আমার কথা না। আমরা দেখেন না, আসিফ মাহমুদ ইন্টারভিউটা দিয়েছিল, যেখানে বলেছিল সেনা প্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূস সাহেবকে গ্রহণ করেছিল, মেনে নিয়েছিল। সেখানে সে কি বলে নাই যদি তাদের এই শান্তিপূর্ণ বিপ্লব ব্যর্থ হইতো, তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল? তারা তো সেটা পরিষ্কার বলে দিয়েছে ইন্টারভিউতে, আপনি পড়ে দেখেন সে কি বলেছে। আসিফ মাহমুদ তার ইন্টারভিউতে কি বলেছে? যে শান্তিপূর্ণ বিপ্লব যদি আমাদের ব্যর্থ হইতো, তাহলে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি আমাদের ছিল। তার মানে যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি এখন কি অবস্থায় আছে, কোথায় আছে?
আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যেভাবে আপনারা অপ্রাসঙ্গিক করে ফেললেন, যেভাবে তাদেরকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিলেন, যাদেরকে আজকে জাতীয় ভিলেন বানিয়ে ফেলছেন, যাদেরকে আজকে আপনার মার্কা দিতে পর্যন্ত আপনি কার্পণ্য করেন, যাদের একটা নির্বাচনের প্রতীক দেওয়ার জন্য তাল বাহানা করছেন, এই ছেলেদের বিপ্লবটাকে আপনারা নস্যাৎ করে দিলেন। একটা প্রতি বিপ্লব না ঘটিয়েও বিপ্লবটাকে গলা টিপে আপনারা মেরে ফেললেন। আগামী দিনে যদি বিপ্লব হয়, শান্তিপূর্ণ কোনো বিপ্লব হইল, সেই বিপ্লব সশস্ত্র বিপ্লবে রূপান্তরিত হবে। কারণ প্রমাণ হয়ে গেছে সশস্ত্র বিপ্লব ছাড়া সত্যিকার অর্থে রাজনীতির বা রাষ্ট্রের কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে যদি আজকে মোরাল নষ্ট করে দেওয়া হয়, তাদের কার্যক্ষমতা কমিয়ে দেওয়া হয়, যদি তাদের কাজ করতে ভয় ভীতির ব্যবস্থা করা হয়, জেল জুলুম নির্যাতনের ভয় দেখানো হয়, মামলা আদালতে দাঁড় করানোর ভীতি দেখানো হয়, তাহলে আগামী দিনে এই সশস্ত্র বাহিনী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে, মোকাবেলা করতে হয়তো বাধ্য নাও হতে পারে বা নাও যেতে পারে। তখন কি হবে? আমার এই সেনাবাহিনী কি তখন মীর জাফরের সেনাবাহিনীতে রূপান্তরিত হবে না? যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখবে যে মোহনলাল মীর মদনের বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে গেল। আমার সেনাবাহিনীকে আগামী দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই দেশে একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কোনো একটি আদর্শগত শক্তির কাছে, কোনো একটি অন্য কোনো একটি গোষ্ঠীর কাছে হেরে গেল, যেমন আরাকান আর্মির কাছে মায়ানমার হেরে গেছে। এবং সলিডারিটি আর্মি বা বাংলাদেশ বিপ্লবী আর্মি গঠন করে কেউ অস্ত্র নিয়ে মাঠে নামে, আর যদি আমার সশস্ত্র বাহিনী চুপ করে দাঁড়িয়ে থাকে, তাহলে কি হবে? রাষ্ট্র তৈরি করে, আমি বলছি রাষ্ট্র তৈরি করে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী প্রাথমিকভাবে রাষ্ট্র করার 3টে অধ্যায়। প্রথম, তারা একটা ভূখণ্ডকে নির্দিষ্টকরণ করে ঘোষণা করে এটি একটি আলাদা রাষ্ট্র। সেইটার ভূখণ্ড নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ সশস্ত্র বাহিনীর। তারপরে সেখানে জনগোষ্ঠীকে পারমিশন দেওয়া হয়, এই জনগোষ্ঠীকে আমরা প্রতিনিধিত্ব করব। তার জন্য একটা সরকার গঠন করে দেওয়া হয়, সেটাকে আমরা বলি গভর্নমেন্ট ইন অকুপাইড টেরিটরি। এটা দিয়ে তারপরে তৃতীয় সার্বভৌমত্ব রক্ষা করা। জনগণকে রক্ষা করার দায়িত্ব তো সেনাবাহিনীর না, এটা হলো পুলিশের। জননিরাপত্তা দেখার দায়িত্ব পুলিশের। পুলিশকে আইন করে দেওয়া হয়েছে, আইনের মাধ্যমে পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করবে। এটা সেনাবাহিনীর দায়িত্ব না। আচ্ছা ভাই, সেনাবাহিনী